সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যার হিটলার। অ্যান্ড আজকে আমাদের পিপিআর দ্যাট রিপ্রেজেন্টস ফর পারমার পিওইকিউ রিভিশন, তার লেকচার নাম্বার 5 পার্ট 2টা ডিসকাশন করবো। ঠিক আছে, P2 আগে পার্ট 1টা হয়ে গেছে। এক থেকে আই থিঙ্ক 10-12 অব্দি কোশ্চেন করিয়েছিলাম রিভিশন। আজকে পার্ট 2টা করছি এবং এই ছোটো ছোটো ভিডিও দেওয়ার মানে এটাই যে তোমরা তো স্যারের ক্লাসগুলো করছো এবং সাথেই ধরো কোথাও পড়ে আসছো, ঠিক আছে, মানে শুয়ে আসো তখন বা ল্যাদ খাচ্ছ, তখন এই ভিডিওগুলো তোমরা ছোটো ছোটো আছে দেখে করে নিতে পারো। এবং এই রিভিশনটা আমি কিন্তু নর্মালভাবে করাচ্ছি না, কিভাবে করাচ্ছি সেই জিনিসটা একবার ভালো করে এখান থেকে দেখে নাও। যারা পুরনো আছে তারা তো জানোই, এবং যারা নতুন আছে দেখে নাও যে প্রত্যেকটা পেজে এগুলো হলো স্যারের দেওয়া প্রোভাইড করা নোটস, ঠিক আছে। এবং প্রত্যেকটা পেজের যে নোটসগুলো, সেই যে এক্সট্রাকশনগুলো আমি এখানে বের করেছি, আর্টিকেল 15 সাবক্লাস 2তে কি আছে, আর্টিকেল 16তে কি আছে, 17তে কি আছে, আমি এগুলো তোমাদের সামনে থ্রো করি এবং বলি তুমি যেগুলো মনে করার চেষ্টা করো, রিকল করার। এবং যখন রিকল হলে তো খুবই ভালো, তাহলে তোমার প্রিপারেশন টপ নচ। এবং যখন রিকল হচ্ছে না, এবং সাথেই এই কোশ্চেনগুলো আমি একবার বলার পরে এই পেজটাতে এসে পেজটাও ডিসকাশন করে দিই, মানে এক কাজ যেন তোমাদের দু কাজ হয়ে যায় পুরো, মানে একদম ফুল প্যাক রিভিশন। ঠিক আছে, আই থিঙ্ক আগের দিন অনেকটা হয়েছে। এখান থেকে চলো নিচ থেকে শুরু করছি। চলো আগে এই টপিকটা আমি আগে বোঝাচ্ছি, ঠিক আছে। এই টপিকটা আমি আগে বোঝাই, আগে ফার্স্টে কোশ্চেনটাতে আসো তো, তারপর টপিকটা বোঝাচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইউজ টু মেজার এ টোটাল আউটপুট গুডস অ্যান্ড সার্ভিসেস ইন অ্যান ইকোনমি ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন ডিউরিং দ্য স্পেসিফিক পিরিয়ড উইদিন আ কান্ট্রি? মানে এটা আমাদের ইকোনমি থেকে প্রশ্ন, জিডিপি জিএনপি এই জায়গা থেকে প্রশ্ন দিয়েছে। এবার একটা জিনিস তোমাদের আমি মানে তোমাদের তো না, স্যারকে দেখেছি, স্যার যখন এই জিডিপি জিএনপি সম্পর্কে ক্লাস করে না, স্যার একটু একটু ল্যাগ করে, ঠিক আছে। এবার কিন্তু এটা কিন্তু স্যারের বুড়াই করছি না, আমি স্যারের অন্যতম একজন ভক্ত বলতে পারো, ঠিক আছে। আমি এটা বুড়াই করছি না, এবং যেটা সত্যি সেটা বলতে দোষ কোথায়। স্যার এগুলো করানোর সময় একটু ল্যাগ করে, ঠিক আছে, ল্যাগ করে বা ঠিক করে বোঝাতে পারে না। সো এটা ভাবলাম আমার যেহেতু ঠিকঠাকভাবে তোলা আছে, আমি এটা একটু জিনিসটা তোমাদের বোঝানোর চেষ্টা করি একটু অন্য ওয়েতে, একটু ভালো করে জিনিসটা বুঝবে। যদি বুঝতে পারো একটু কমেন্ট করে জানিও, যদি না বুঝতে পারো তাও কমেন্ট করে জানিও, তাহলে আমি একটা সেপারেট একটা ভিডিও তৈরি করবো এর উপর, ঠিক আছে, যাতে করে কোনো কনফিউশন না থাকে। চল এবার আজকে এইটুকুর পরে যদি কোনো কনফিউশন থাকে একবার আমাকে জানিও, ঠিক আছে। চলো আগে শুরু করা যায়। আমি এইটুকু কিন্তু ধরে চলবো তোমরা জিডিপি জিএনপি গ্রস নেট এইগুলোর মানে জানো, না হলে কিন্তু হবে না। আর এগুলোর মানে যদি আমরা এখন বলতে যাই তাহলে ক্লাস অনেকটা বড় হয়ে যাবে, আমি এগুলো বলছি না। আমি শুধু কি করে একটা থেকে আরেকটাতে যাবো সেটা আমি শেখাচ্ছি, ঠিক আছে। দেখো, আমাদের জিডিপি মানে কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে যার মধ্যে আমাদের মানে বাইরের দেশের ইনকামটাও রয়েছে, ঠিক আছে। আছে জিডিপির মধ্যে নেই, জিএনপিতে থাকে কিন্তু। মানে জিএনপির মধ্যে আমাদের কি থাকে, বাইরের যে ন্যাশনাল, সেই ন্যাশনালের যে ইনকামটা সেটা কিন্তু জিএনপির মধ্যে থাকে, মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। বোঝা গেছে আই থিঙ্ক, বাইরের দেশের টাকাটাও রয়েছে। তাহলে এই বাইরের দেশের টাকা থেকে যদি আমরা এনএফআই দ্যাট রিপ্রেজেন্টস ফর, এনএফআই এ হলেও ভালো হতো এটা, নেট ফরেন ইনকাম ফ্রড অ্যাব্রড, নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে বাইরের দেশ থেকে যে টাকাটা আসছে সেটা যদি আমরা জিএনপি থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা জিডিপিতে চলে যেতে পারবো না। কারণ জিডিপিতে কি, আমাদের জিডিপিতে শুধুমাত্র আমাদের ইকোনমিক টাকাটাই রয়েছে। কিন্তু যেটা আমাদের জিএনপি, জিএনপির মধ্যে কিন্তু আমাদের বাইরের দেশের যে আমাদের যে ন্যাশনালরা যারা বাইরের দেশে থাকে, তাদের টাকাটাও কিন্তু জিএনপির মধ্যে রয়েছে। এটুকু কি বোঝা গেছে? আর জিডিপির তো টার্ম আমরা মানে ডেফিনেশন জানি যে উইদিন আ কান্ট্রিতে যতটা আমাদের ওই সার্ভিস প্রোভাইড হয় সেটা। তাহলে এখান থেকে বোঝো যে জিএনপির মধ্যে বাইরের দেশের জিনিসটাও রয়েছে, বাইরের দেশের ইনকাম। সেটা যদি আমরা বিয়োগ করি আমরা কিসে যাবো, এনএফআইতে, মানে এনএফআইটা যদি বিয়োগ করি, নেট ফরেন ইনকামটা বিয়োগ করলে আমরা জিডিপিতে যাবো, ঠিক আছে। আই থিঙ্ক এটুকু ক্লিয়ার। এবার তুমি জিডিপি থেকে যদি জিএনপিতে আসতে চাও, তাহলে দেখো জিডিপির মধ্যে কি তোমার বাইরের দেশের ইনকামটা থাকে? থাকে না। কিন্তু তুমি যদি জিডিপির মধ্যে যদি সেই বাইরের দেশের ইনকামটা যদি যোগ করো, মানে যেটা হলো নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড, সেটা যদি তুমি যোগ করো, তাহলে তুমি জিএনপিতে চলে আসতে পারবে না? অবভিয়াসলি পারবে। তাহলে যেটার মধ্যে জিডিপির মধ্যে বাইরের দেশের ইনকামটা নেই, তুমি যদি বাইরের দেশের ইনকামটা জিডিপির মধ্যে যোগ করো, তাহলে তুমি কিসে চলে আসছো, জিএনপিতে চলে আসছো, ঠিক আছে। সেই বাইরের দেশের ইনকামটাতে আমাদের ভালো করে কি বলে, এনএফআই বা এনএফআই, নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড, ঠিক আছে। আই থিঙ্ক তাহলে জিডিপি থেকে জিএনপি যাওয়াটা ক্লিয়ার, ঠিক আছে। এবার আসো আমাদের গ্রস থেকে নেটে। গ্রস থেকে নেট, এবার অনেকের ডাউট হতে পারে যে তাহলে আমি অনেক সময় আলাদা আলাদা দিয়ে দেয়, সেগুলো কি করে করবো? ভাই চাপ নিও না, আমি তোমাদের একটা দিলাম এনএনপি, এনএনপি এনএনপি এফসি থেকে জিএনপি, জিএনপি এমপিতে দিলাম। এটা তোমাকে আসতে বললাম, তোমার কিভাবে আসতে হবে কি না হবে তুমি এগুলো উইদিন সেকেন্ডস করবে, ঠিক আছে। আমি শুধু যেটুকু ভালোভাবে বোঝাচ্ছি এটুকু বোঝো। এটা দেখো, এবার গ্রস, গ্রস থেকে নেটে, আমরা গ্রস থেকে নেটে কি করে যেতে পারি, ঠিক আছে। গ্রস থেকে নেটে যেতে গেলে আমাদের কি করতে হয়, ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হয়।
ঠিক আছে, কি মাইনাস করতে হয়? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন রিপ্রেজেন্টস ফর আমাদের মানে যেটা আমাদের অপচয় হয় না, কোনো একটা ধরো তুমি মেশিন কিনেছো, সেটা আস্তে আস্তে দিন যাচ্ছে, সেটার দাম কমে যাচ্ছে, সেটা হলো ডেপ্রিসিয়েশন। তাহলে গ্রস থেকে নেটে যেতে গেলে আমরা কি করি? ডেপ্রিসিয়েশনটা মাইনাস করি, এবং নেট থেকে যদি গ্রসে যেতে চাই আমরা কি করি? ডেপ্রিসিয়েশনটা যোগ করি। এভাবে মনে রাখতে পারো যে গ্রস আমাদের বড় ভ্যালু, এই বড় ভ্যালু থেকে যখন নেট ছোট ভ্যালুতে আসবো আমরা কি করবো? ডেপ্রিসিয়েশনটা মাইনাস করবো, আর নেট থেকে গ্রসে যেতে গেলে ডেপ্রিসিয়েশনটা প্লাস করবো। এবার আসি এফসি মানে ফ্যাক্টর কস্ট, আর এমপি মানে মার্কেট প্রাইস। ঠিক আছে, তাহলে ফ্যাক্টর কস্ট থেকে যদি আমরা মার্কেট প্রাইসে আসতে চাই, তাহলে আমরা কি করবো? এনআইটি। এনআইটি মানে কি? নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস, মানে যত তুমি ট্যাক্স প্রোভাইড করছো এবং সরকার যতটা সাবসিডি দিচ্ছে তোমাকে, সেটাকেই বলা হয় আমাদের নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস। সেটাকে তুমি যদি এফসি থেকে মাইনাস করো, তাহলে তুমি কিসে পৌঁছে যাবে? সরি, মাইনাস বলছো না, প্লাস করো, তাহলে তুমি এমপিতে পৌঁছে যাবে। কি করে মনে রাখবো? যে ফ্যাক্টর কস্ট মানে তুমি জিনিসের দাম তো কম হয় আমাদের, এবং তুমি যখন সেটা বাজারে নিয়ে গিয়ে বেচো সেটার দাম বেশি হয়ে যায় না? তাহলে সেভাবেই মনে রাখতে পারি যে ফ্যাক্টর কস্ট ছোট, ছোট থেকে যদি আমরা মার্কেট প্রাইসে মানে বড়টাতে আসি, তাহলে আমরা কি করবো? এনআইটি মানে নেট ইনডাইরেক্ট ট্যাক্সেসটা যোগ করবো। এবং সিমিলারলি যখন এমপি থেকে আমরা এফসিতে যাবো মানে ফ্যাক্টর কস্টে, তখন এনআইটি মানে নেট ইনডাইরেক্ট ট্যাক্সেসটা আমরা কি করবো? বিয়োগ করে দেবো। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে এফসি থেকে এমপি, এমপি থেকে এফসি, ক্লিয়ার। এবং আসো ডিপি। ডিপি থেকে এনপি। ডিপি মানে কি? আমাদের ডোমেস্টিক প্রোডাক্ট, আর এনপি মানে আমাদের ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে ডোমেস্টিক প্রোডাক্ট থেকে যেমন ন্যাশনাল প্রোডাক্টটা আসছে, ডোমেস্টিক মানে কি? আমাদের যেটা উইদিন কান্ট্রি। আর ন্যাশনাল মানে কি? যেটা বাইরের দেশের ন্যাশনাল আমাদের যে টাকাটা পাঠাচ্ছে সেটা। তাহলে ডোমেস্টিক থেকে যদি তুমি ন্যাশনাল প্রোডাক্টটা আসতে চাও, তাহলে তুমি কি করলে? এনএফআইটা আমাদের প্লাস করলে, বাইরের দেশের টাকাটাকে অ্যাড করে দিলে, তাহলে তুমি ন্যাশনালে চলে আসবে। এবং ন্যাশনাল থেকে তুমি যদি আমাদের দেশের টাকাটাতে আসতে চাও, মানে ডোমেস্টিক প্রোডাক্টটা আসতে চাও, তাহলে তুমি বাইরের দেশের যে ইনকাম বা টাকাটা, এনএফআই বা নেট ফরেন ইনকাম বা নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রোড, সেটাকে তুমি বিয়োগ করে দিলে। মানে এই দুটো আর এটা কিন্তু সেম জিনিস আমাদের। ঠিক আছে, চলো এটুকু বোঝা গেছে কি আমরা, যে কি করে একটা থেকে আরেকটাতে যাব? এটুকু বুঝতে পারলে আর কিচ্ছু লাগবে না। এবার চলো আমি তোমাদের কি করে এগুলো করতে হবে সেগুলো দেখাই। যে জিডিপি, নাইস, ঠিক আছে, আমাদের এখানে দিয়েছে জিডিপি। জিডিপি থেকে আমাদের জিএনপি তে আসতে বলেছে। দেখো, যেটা কমন থাকবে কমনগুলো কেটে দাও। জি জি কমন আছে, কেটে দাও। এপি গুলোকে কাটার দরকার নেই, বা তুমি পিও কাটতে পারো, দেওয়ার সমস্যা নেই। তাহলে আমাদের কি পড়ে রয়েছে এখানে? ডিপি মানে ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক প্রোডাক্ট থেকে যদি আমরা ন্যাশনাল প্রোডাক্টটা আসতে চাই, তাহলে আমরা কি করবো? ডোমেস্টিক মানে জানি আমাদের দেশীয় টাকা। আর এটা ন্যাশনাল প্রোডাক্টে যদি আসতে চাই, তাহলে কি করতে হবে? এর মধ্যে যে বাইরের দেশের যেই টাকাটা সেটাকে যোগ করতে হবে, মানে এনএফআই মানে নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রোড, সেটাকে যোগ মারতে হবে। তারপরে তুমি যদি এবার এনপি থেকে যদি ডিপি মানে ন্যাশনাল প্রোডাক্ট থেকে যদি তুমি যদি ডোমেস্টিক প্রোডাক্টে যেতে চাও, তাহলে তোমার বাইরের দেশের টাকাটা এখান থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে এনএফআই, আর এনএফআই বা এনএফআই যেটা ইচ্ছা তুমি বলতো, নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রোড, এটা তোমার বিয়োগ করতে হবে। বোঝা গেছে? আই থিঙ্ক এই এলিমিনেট করার মেথডটা, এটা হলো সব থেকে ইজি এবং সব থেকে সোজা ওয়ে। এবার তাকাও, তোমাদের একটা কঠিন দিকে একটা দিয়ে দেখি। এন এন পি এনএনপি অ্যাট এফসি, আরে মোচ ভাই, এনএনপি অ্যাট এফসি, জি এন জিএনপি অ্যাট এমপি। এনএনপি অ্যাট এমসি থেকে আমাদের জিএনপি অ্যাট এমপিতে যাবো। ঠিক আছে, দেখো এনপি কমন, মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট আর গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এনপি কমন, এটুকুনি আমাদের কোনো ঝামেলা নেই, এটুকু তুমি কেটেও দিতে পারো চাইলে পরে। ঠিক আছে, কেটে দিলাম না। তাহলে ন্যাশনাল থেকে আমরা যদি গ্রসে আসতে চাই, আমরা কি বলেছিলাম? সরি, ন্যাশনাল বলছি কেন, নেট। নেট থেকে যদি গ্রসে আসতে চাই, তাহলে কি করবো বলেছিলাম? নেট আমাদের ছোট, গ্রস আমাদের বড়। তাহলে আমরা কি করতে বলেছিলাম? কি যোগ করতে বলেছিলাম? প্লাস ডেপ্রিসিয়েশন যোগ করতে বলেছিলাম। তো এই দেখো, যাদের মনে নেই দেখে নাও, যে গ্রস থেকে নেটে আসতে বলেছিলাম। তাহলে গ্রস থেকে যখন, না সরি, এটা তো নেট থেকে গ্রসে আসছি। তাহলে যখন আমরা নেট থেকে গ্রসে আসছি, তাহলে কি করছি আমরা? প্লাস ডেপ্রিসিয়েশন। আই থিঙ্ক বোঝা গেছে। নেট নেট আমাদের ছোট, গ্রস আমাদের বড়। তাহলে নেট থেকে যখন গ্রসে আসছি, তাহলে ডেপ্রিসিয়েশনটা প্লাস করছি। তারপরে এবার এদিকে তো এটুকু তো কেটেই গেছে। এবং ফ্যাক্টর কস্ট থেকে যখন তুমি মার্কেট প্রাইসে আসবে, তখন তুমি কি করবে? ফ্যাক্টর প্রাইস আমরা কি জানি? ছোট, আর মার্কেট প্রাইস আমরা বড়। তাহলে ফ্যাক্টর প্রাইস থেকে তুমি যখন মার্কেট প্রাইসে আসবে, তোমার কি যোগ করতে হবে? নেট, আর যেই আমাদের সাবসিডি যেই ট্যাক্সটা রয়েছে, যে এনআইটি নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস, এটাকে তোমার যোগ করতে হয়। বোঝা গেছে? তাহলে এটা কি সোজা না কঠিন? অবভিয়াসলি খুব সোজা। স্যার এটা করানোর সময় অনেক হেজি ফেজি কিভাবে কি করায় আমি বুঝি না, একটু চাপ চাপ দিয়ে দেয় অনেকের মাথাতে। তাই আমি এটা একটু নিজের ওয়েতে বোঝানোর চেষ্টা করলাম। যদি বুঝে থাকো তো সুবিধা। একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, করে পাঠিয়ে দাও। এনডিপি এমপি, এনডিপি অ্যাট মার্কেট প্রাইস, আর এন এনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এটা থেকে এটাতে কি করে আসবো সেটা আমাকে কমেন্ট করে বলবো, যে কোনটা আমাদের প্লাস করতে হবে বা কোনটা মাইনাস করতে হবে, সেটা কমেন্ট করে বলবো। ঠিক আছে, আই থিঙ্ক বোঝা গেছে। চল এবার আমাদের ডিসকাশন যেভাবে যা চলে সেভাবে আমরা চলে আসি। ঠিক আছে, এই পেজটা হয়নি আগের দিন আমাদের। চল, হুম, কি রয়েছে আমাদের?
ফার্স্ট কোশ্চেন আমাদের মার্কো পোলো আর নিকোলো দে কন্টি, আব্দুল রাজ্জাক, দুয়ার্তে বারবোসা, ডমিঙ্গো পিয়াস, এরা মানে কোথা থেকে, মানে কোন দেশ থেকে এরা এসেছিল? এটা তো পর্যটক। এরা কোন কোন দেশ থেকে এসেছিল এবং কোন কোন দেশ থেকে, যদি নাও মনে থাকে এটা বলতে হবে যে কোন রাজার সময়তে এরা এসেছিল। ঠিক আছে, মনে করার চেষ্টা করো। তারপর এমটিবি দ্যাট মিনস মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক, কি কি মনে আছে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে? কোথায় ও রাজধানী নিয়ে গিয়েছিল বা কোন কয়েন টয়েন আমাদের চালু করেছিল? মনে করার চেষ্টা করো। তারপরে ব্যাটেল অফ তালিকোটা কত সালে হয় এবং কার কার মধ্যে হয়? ব্যাটেল অফ তালিকোটা বা ব্যাটেল অফ রাক্ষসী টাংরি। ঠিক আছে। তারপর আমাদের টুলুপ ডাইনেস্টি যে টেনিউর, ঠিক আছে, মানে কত বছর থেকে কত বছর অব্দি রাজ করেছিল সেটা বলতে হবে। এবং লাস্ট রুলার অফ আমাদের বিজয়নগর যে এম্পায়ারটা রয়েছে, তার লাস্ট রুলারটার নাম কি সেটা বলতে হবে, এস দিয়ে শুরু। তারপরে আমাদের ফলেন সরি ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স আর মাইক্রো ইকোনমিক্স, মনে করার চেষ্টা করো। তারপরে ম্যাক্রো ইকোনমিক্স আমাদের কি নিয়ে ডিল করে এবং আমাদের মাইক্রো ইকোনমিক্স ডিলস উইথ কি নিয়ে? ঠিক আছে, এভাবে মনে, আমি এটা বলে দিই। ঠিক আছে, মাইক্রো মানে কি আমাদের ছোট, তাহলে এটা মনে রাখবে ইন্ডিভিজুয়াল। মাইক্রো হলো ছোট, তাই ইন্ডিভিজুয়াল, আর ম্যাক্রো মানে বড়, এটা হলো আমাদের হোল। ডাব্লিউএইচওএল, হোল নিয়ে ডিল করে। বোঝা গেছে আই থিঙ্ক। চলো, আশা রাখছি তোমরা কোশ্চেনগুলো একা একা অ্যান্সার করার চেষ্টা করেছো। যদি না করো করো, ঠিক আছে, নাহলে কিন্তু ফাঁকিবাজি হয়ে যায়। চলো, আর কোশ্চেন ডিসকাশনটা শুরু করি। ইবন বতুতা হু ভিজিটেড দ্য ইন্ডিয়া ডিউরিং দিল্লি সালতানেট অরিজিনালি বিলং টু হুইচ কান্ট্রি? মানে ইবন বতুতা কোথা থেকে বিলং করতো? মরক্কো থেকে বিলং করতো। সোজা প্রশ্ন। এবার আসো এই জায়গাটাতে, অসম্ভব ইম্পর্টেন্ট পয়েন্ট বারবার জিজ্ঞেস করে যে মোহাম্মদ বিন তুগলক এর টেনিউর কত? আমাদের টেনিউর বা রাজত্বকাল 1325 থেকে আমাদের 51 অব্দি। ঠিক আছে। এডির ফুল ফর্মটা কেউ বলো তো আমাদের, কমেন্ট করবে তো কেউ, এডির ফুল ফর্মটা কি আমাদের? এডির ফুল ফর্মটা আফটার ডেথ নাকি অন্য কিছু? কমেন্ট করবে। তারপরে ট্রাভেলার ডিউরিং হিজ টাইম, মানে এই মোহাম্মদ বিন তুগলকের সময় আমাদের কোন কোন ট্রাভেলার এসেছিল? তার মধ্যে একজন হলো ইবন বতুতা ফ্রম মরক্কো, এবং যিনি আমাদের এই ইবন বতুতা কি লিখেছিল? রিহালা। ঠিক আছে, ইবন বতুতার একটা ওয়ার্ক হলো বা একটা রিটেন বুক হলো আমাদের কি? রিহালা। এই মোহাম্মদ বিন তুগলক কি করেছিল? হি ট্রান্সফার্ড দ্য ক্যাপিটাল, তার যে ক্যাপিটাল ছিল সেই ক্যাপিটাল দিল্লি থেকে আমাদের কোথায় ট্রান্সফার করেছিল? দৌলতাবাদে ট্রান্সফার করেছিল, আবার ফিরিয়ে নিয়ে এসেছিল। এরকম করতে করতে জীবন শেষ করে দিয়েছিল ওর যেই বাসিন্দারা ছিল তাদের। ঠিক আছে। তারপরে উম, 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 তারপরে কি বলছে যে মার্কো পোলো, হ্যাঁ ট্রাভেলার্স, যে মার্কো পোলো কার সময় এসেছিল আমাদের? মেধা ভার্মান। মার্কো পোলো কার সময় এসেছিল আমাদের? মেধা ভার্মান। মার্কো পোলো কার সময় এসেছিল? মেধা ভার্মান। এটা তেমন একটা বিষয় আমি পাইনি, দেখে রাখো একবার তাও। তারপরে নিকোলো দে কন্টি, এইখান থেকে কটা অসম্ভব ইম্পর্টেন্ট। নিকোলো দে কন্টি হলো কার সময় এসেছিল? দেবরায় 1 আমাদের বিজয়নগরের। তারপরে আব্দুল রাজাক দেবরায় 2, দুয়ার্দে বারবোসা আমাদের কৃষ্ণদেবরায়ের সময়, এবং ডমিঙ্গো পিয়াস। দুয়ার্দে বারবোসা ডি থেকে দুয়ার্তে, ডি থেকে ডমিঙ্গো, এই দুজনই আমাদের কেডিআর মানে কৃষ্ণদেবরায়ের সময় এসেছিল। তারপরে হলো ফার্নাও নুনিস কার সময় এসেছিল আমাদের? অচিন্ত্য দেবরায়ের সময়। মনে থাকবে আই থিঙ্ক। সোজা প্রশ্ন। এবার চলো টেন্যুরটা একবার দেখে নিই। আমাদের যে বিজয়নগর এম্পায়ার, এর মধ্যে আমার মোটমাট 4টে ডাইনেস্টি রুল করেছে। তার মধ্যে হলো সঙ্গম, সুলুপ, তুলুপ আর আড়াইভিডু। দেখে নাও, সঙ্গম ডাইনেস্টি কত থেকে কত? 1336 থেকে 1485। সুলুপ কত থেকে কত? ওই 85 থেকে আমাদের 1505। তুলুপ হলো ওই 1505 থেকে 1567। এবং আড়াইভিডু কত? 1567 থেকে 1664 অব্দি। মনে রাখতে হবে। ঠিক আছে। এবার একটা কোশ্চেন কমেন্ট করবে তো তোমরা, যে আমাদের কৃষ্ণদেব রায় উনি এই 4টের মধ্যে কোন বংশের রুলার ছিল? কমেন্ট করবে তো। সুলুভ না তুলুভ না কোনটা হবে? কমেন্ট করবে। আর সঙ্গম ডাইনেস্টি কে প্রতিষ্ঠা করেছিল? হরিহর বুক্কা। ঠিক আছে, মনে রাখতে হবে। আর সুলুভের ওটা কিন্তু, সুলুভ বলছি কেন, সরি, কেডিআর ওটা কিন্তু আমি কমেন্টে চাই। তারপরে ফাউন্ডার্স অফ বিজয়নগর এম্পায়ার ফাউন্ডার হরিহর বুক্কা ওয়ার দ্য মিনিস্টার্স, মানে এরা কার আন্ডারে মিনিস্ট্রি করতো? এটা হলো আমাদের কাম্পিলিদের আন্ডারে এরা মিনিস্ট্রি করতো, বা এটা কাম্পিলিদের আন্ডারে ছিল, এভাবে মনে রাখতে পারো। তারপরে আমাদের 1565 কি হয়? আমাদের ব্যাটেল অফ তালিকোটা বা ব্যাটেল অফ রাক্ষসী টাংরি কাদের কাদের মধ্যে হয়েছিল? তা 23শে জানুয়ারি, দেখার দরকার নেই। 1565 মনে রাখো। এটা হয়েছিল কম্বাইন্ড ফোর্সেস অফ বিজয়নগর, সরি বিজাপুরের যেই কম্বাইন, এই যে আমাদের ভারত, এটা আমাদের যদি ভারত হয়, এখানে আমাদের বিজাপুর ছিল, বিজাপুর, গোলকোন্ডা, আহমেদনগর, আর এখানে ছিল আমাদের বিজয়নগর, এদের সাথে হয়েছিল এটা। ঠিক আছে, তাহলে কম্বাইন্ড ফোর্সেস অফ বিজাপুর। আর এরা ডিফিট করে কাকে? আমাদের সদাশিব রায়কে ডিফিট করে এই বিজয়নগরের রুলার। ঠিক আছে, বিজয়নগরের রুলার কে ছিল তখন? সদাশিব রায়, বা আলিয়া রামারায় ওয়াজ দ্য ডে ফ্যাক্টর রুলার। মানে সদাশিব রায় তখন ওই নামমাত্র বসেছিল, কিন্তু এই যুদ্ধটাকে চালিয়েছিল অরিজিনালি কি? আমাদের আলিয়া রামারায়া। ঠিক আছে, এবং লাস্ট রুলারকে আমাদের যদি জিজ্ঞেস করে এই ডাইনাস্টির, সেটা হলো শ্রীরাঙ্গাদি 3rd। বলেছিলাম যে এস থেকে শুরু। হুম, ঠিক আছে। চলো তারপরে লাস্ট কোশ্চেন।
যে ম্যাক্রো ইকোনমিক্স ডিলস উইথ, তাহলে ম্যাক্রো মানে কি বলেছিলাম যে বড়, ম্যাক্রো মানেই বড়, এভাবে মনে রাখতে পারো। তাহলে রিজন বিহাইন্ড দ্য আনএমপ্লয়মেন্ট অফ রিসোর্সেস, হ্যাঁ, কারণ আনএমপ্লয়মেন্ট তো একটা বড় ইস্যু, এটা তাহলে আমাদের ম্যাক্রো হবেই, নিশ্চয়ই হবে। তারপরে ডিটারমিনেশন অফ টোটাল, এই তো টোটাল পেলে আর কিছু লাগবে না, টোটাল পেয়ে গেছে তোমার গল্প শেষ হয়ে গেছে, মানে এই প্রশ্নের গল্প শেষ হয়ে গেছে। টোটাল মানে কি, টোটাল মানে হোল, ডাব্লিউএইচওএলই, হোল, টোটাল মানে হোল। তাহলে দুটোই আমাদের কারেক্ট হচ্ছে, যে ম্যাক্রোর সাথে কোন দুটো ডিল করছে, এই বোথ আর আমাদের কারেক্ট। দেখো তো কারেক্ট চেয়েছিল না কি চেয়েছিল আমাদের, ডিলস উইথ দ্য, হ্যাঁ ঠিক আছে কারেক্টই চেয়েছিল। এবার যদি মাইক্রো ইকোনমিক্স চাইতো তখন কিন্তু এই দুটো আবার হতো না, তখন আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে লাগতো। তার ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স কাকে বলা হয় আমাদের, জন মেনার্ড কিনস। এবং যদি ফাদার অফ মাইক্রো ইকোনমিক্স ধরা হয় তাহলে সেটা হবে আমাদের এ থেকে নামটা শুরু। কমেন্ট করবে কেউ এ থেকে নামটা শুরু, আমি বললাম কমেন্ট করো তো কেউ এই মুহূর্তে যদি জানা থাকে, তার প্রথমে আমি এটুকু বলিনি। ফোকাস অফ ম্যাক্রো ইকোনমিক্স দ্য ইকোনমি অ্যাজ এ হোল, এ দেখো বলে দিয়েছিলাম যে ম্যাক্রো মানে কি আমাদের হোল, পুরোটাকে আমাদের পুরোটা সম্পর্কে বলা হয় ম্যাক্রোতে, হোল আর ইনক্লুডিং মার্কেটস, বিজনেস, কনজিউমার্স, ঠিক আছে, এবং গভর্নমেন্টসের যেসব বড় বড় পলিসি টাইপের থাকে সেই সব জিনিসগুলোকে, ঠিক আছে, আই থিঙ্ক মনে থাকবে। তাহলে আমাদের ফাদার অফ মাইক্রো ইকোনমিক্স কি হবে আমাদের, অ্যাডাম স্মিথ, ঠিক আছে। চলো এই জিনিসটাও বোঝানোর চেষ্টা করলাম, এটা আই থিঙ্ক বুঝতে পেরেছে সবাই। চলো এই পেজটাতে আসি এবার। উপরের পেজটা কিন্তু হয়নি, তাই আমি কেবল করিয়ে দিলাম, কেউ ভেবো না যে আগের দিনও করেছি আজকে করে দিচ্ছি, না, আগের দিন হয়নি ওটা। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেজার অফ টোটাল আউটপুট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন অ্যান ইকোনমি ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন ডিউরিং দ্য স্পেসিফিক পিরিয়ড অফ টাইম উইদিন আ কান্ট্রি, এগুলো হলো তোমার ইম্পর্টেন্ট টার্ম। উইদিন আ কান্ট্রি হলে পরে কি হয় আমাদের, নেট হবে, নেটে তো ন্যাশনালদের আছে, হবে না, এই নেট ন্যাশনাল, যে ন্যাশনালের মধ্যে ন্যাশনাল রয়েছে, সরি, তো নেট ছিল এটা, এটা এই ফার্স্টেরটা হতে পারে আমাদের, নট শিওর আমরা। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, না এই ন্যাশনাল তো হবেই না, ন্যাশনাল থাকলে আমাদের সেটা কাটা, নেট ন্যাশনাল আমাদের কাটা, এটা কাটা, এই দুটো কাটা, তাহলে এটাও হতে পারে এটাও হতে পারে, কোনটা হতে পারে চলো আমরা দেখি। এটা হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আর একটা নেট ন্যাশনাল প্রোডাক্ট। এবার দেখে নাও তো এখানে, যে আউটপুট অফ গুডস আর সার্ভিসেস ইন অ্যান ইকোনমি ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন বলছে কিন্তু, মানে যার মধ্যে ডেপ্রিসিয়েশন আছে। তাহলে এখানে একটু চোখ বোলাও তো, আমি বললেই বলে দিতে পারি কিন্তু একটু চোখ বোলাও, কই গেল আমাদের ডেপ্রিসিয়েশন। তাহলে দেখো আমাদের গ্রস, গ্রস থেকে যদি আমরা নেটে যেতে চাই আমরা কি করে ডেপ্রিসিয়েশন মাইনাস করি, মানে কি, যে গ্রসের মধ্যে অলরেডি আমাদের ডেপ্রিসিয়েশন প্লাস করা না, ঠিক আছে, তাহলেই তো আমরা বিয়োগ করলে পরে নেটে যেতে পারবো, তাহলেই হয়ে গেল এটুকু। এই যে ছকটা আমি তৈরি করেছি না, এটুকু মনে থাকলেই তোমাদের বহু কোশ্চেনের উত্তর সেকেন্ডে চলে আসে, বোঝা গেল। তাহলে এটা আমাদের কি হবে, ইনক্লুডিং যদি ডেপ্রিসিয়েশন হয় হবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে। ডোমেস্টিকটা কেন হলো, কারণ আমাদের উইদিন আ কান্ট্রি আছে, ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। এবার দেখো আসছে আমাদের জিডিপি, জিডিপি না আমাদের জিএনপি রয়েছে ফার্স্ট, তারপরে আসছে আমাদের জিএনপি, ঠিক আছে। তাহলে জিএনপি থেকে যদি আমরা জিডিপিতে যেতে চাই, এটা জিডিপিতে যেতে চেয়েছে না, এটা জিডিপি থেকে আমাদের যদি জিএনপিতে আসছে তাহলে কি করছে, ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোডটা সেটা আমাদের মাইনাস করছে, এবং সাথে এই এত দেখার দরকার নেই, ঠিক আছে, নর্মাল মুখস্থর মতো ইচ্ছে হলে রাখতে পারো যে ফ্যাক্টর ইনকামটাকে আমাদের মাইনাস করছে এবং ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোডটাকে আমাদের কি করছে, প্লাস করছে জিএনপিতে, ঠিক আছে, যেটা বলেছিলাম যে বাইরের দেশের টাকাটাকে যোগ করে। এবং জিএনপি, জিএনপিকে এটাকে আরো একভাবে লেখা যায় যে জিডিপি প্লাস নেট ইনকাম ফ্যাক্টর ফ্রম অ্যাব্রোড, যেটা আমি করেছিলাম ওইখানে, যে জিডিপির সাথে যদি এনএফআই বাইরের টাকাটা যদি যোগ মেরে দাও তাহলে আমরা কিসে চলে আসি, জিএনপিতে চলে আসি। এটার ফুল ফর্ম দেওয়া আছে এখানে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এবং আমরা যদি জিডিপি থেকে যদি ডেপ্রিসিয়েশন মাইনাস করি আমরা কিসে চলে যাই, এনডিপিতে। আর জিএনপি থেকে যদি ডেপ্রিসিয়েশন মাইনাস করি আমরা কিসে চলে আসি, এনএনপিতে চলে আসি। কি করে আসি ভালোভাবে, ঠিক আছে, এখানে যা দিয়েছে দিয়েছে, আমার এই শুধু এই ছকটা মনে রাখবে, ঠিক আছে, তাহলে সেকেন্ডে উত্তর আসবে। বা কারো যদি মনে হয় এটাও একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি, এখানে কি দিয়েছে আমাদের, এনডিপি, এনডিপি, এনডিপি থেকে আমাদের কিসে আসতে বলেছে, এই এনডিপি জিডিপি, আর এখানে কি রয়েছে আমাদের জিডিপি। তাহলে আমরা এই গ্রস থেকে নেটে আসতে হবে, আর ডিপি তো এবার সেম কেটে দাও, তাহলে নেট থেকে গ্রসে আসতে হবে। তাহলে নেট থেকে যদি আমরা গ্রসে আসতে যাই আমাদের কি যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, নেট আমাদের ছোট গ্রস আমাদের বড়, তাহলে আমাদের এই ছোট থেকে যদি বড়তে আসতে চাই আমাদের কি করতে হবে, যোগ মারতে হবে। তাহলে নেট থেকে যদি গ্রসে আসতে চাই আমরা কি যোগ মারবো, আমাদের যে ডেপ্রিসিয়েশনটা সেটাকে আমরা কি করবো, প্লাস করবো, প্লাস ডেপ্রিসিয়েশন করবো নেট থেকে গ্রসে আসতে গেলে, এই যে এখানে করিয়েছিলাম, কই গেল আমাদের নেট থেকে গ্রস যেতে গেলে আমরা কি করি, ডেপ্রিসিয়েশনটা প্লাস করি। আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে নেক্সট কোশ্চেন, জিনিসটুকু আই থিঙ্ক বোঝা গেছে। তারপরে আসছে আমাদের যে হাস্ক অফ কোকোনাট, মানে কোকোনাটের যে ছাল সেটাকে কি বলা হয় আমাদের, হাস্ক অফ কোকোনাট।
হাস্ক অফ কোকোনাট ইজ দ্য টিস্যু, মানে এটা কেমন ধরনের টিস্যু? এটা হলো আমাদের স্কেলেনকাইমা টিস্যু, ঠিক আছে, মনে থাকবে আই থিঙ্ক। এটা হলো স্কেলেনকাইমা টিস্যু, হাস্ক অফ কোকোনাট মানে কোকোনাটের ছালটাকে বলছে। তারপরে এখানে টিস্যুর আই থিঙ্ক ডেফিনেশন গুলো দিয়েছে, দিয়েছে আমাদের। টিস্যু টিস্যু আমাদের দু রকমের হয়, ঠিক আছে, একটা হলো আমাদের মেরিসমেটিক টিস্যু, একটা আমাদের পার্মানেন্ট টিস্যু। এই মেরিসমেটিককে বাংলায় বলে ভাজক কল, আর পার্মানেন্ট মানে তো আমাদের যেটা পার্মানেন্টই হয়ে গেছে, এরকম মানে পার্মানেন্ট হয়ে গেছে, আর কিছু মনে রাখতে হবে না, ঠিক আছে। তাহলে পার্মানেন্ট টিস্যুর আমাদের দুটো ভাগ আছে। আগে মেরিসমেটিকটা বলি, ভাজক কলাটা। ভাজক কলাটার দুটো ভাগ, মানে যেটা ভাগ এখনো ভাজক হচ্ছে, মানে ভাগ হচ্ছে, এখন নতুন নতুন সেল ডিভিশন হয়ে নতুন আমাদের টিস্যু তৈরি করছে, সেটা হলো মেরিসমেটিকের পার্ট, ঠিক আছে। এর মধ্যে তিনটে পার্ট, কি কি? এপিক্যাল, ইন্টারক্যালারি আর ল্যাটারাল, ঠিক আছে। এপিক্যাল আমাদের একদম ডগায় থাকে, ইন্টারক্যালারি মানে আমাদের ল্যাটারালটা পাশে থাকে, আর ইন্টারক্যালারি যেই ছবিটা দিয়েছে আই থিঙ্ক, এখানে ছবিটা দিলে পরে ভালো বোঝানো থাকে, এটা হয় শুটসে থাকে, ঠিক আছে, ছবিটা দিলে ভালো বোঝানো যেত, ছবিটা দেয়নি। তারপরে পার্মানেন্ট টিস্যু, পার্মানেন্ট টিস্যুর দুটো ভাগ আমাদের, একটা হলো সিম্পল আর একটা আমাদের কি কমপ্লেক্স। সিম্পলের মধ্যে আবার তিনটে ভাগ আছে, একটা হলো প্যারেনকাইমা, একটা ক্লোরেনকাইমা, একটা হলো স্কেলেনকাইমা, ঠিক আছে, মনে থাকবে আই থিঙ্ক। তারপরে এখান থেকে, ঠিক আছে, জাইলেম আর ফ্লোয়েম দিয়েছে। জাইলেম আমাদের কি করে? জল, জাইলেম আমাদের জল প্রবাহিত করে, যে গাছের নিচ থেকে উপরের দিকে আমাদের জলকে প্রবাহিত করে জাইলেম। আর আমাদের ফ্লোয়েম, ফ্লোয়েম মানে কি করে? গাছে ফল প্রবাহিত করে, মানে এভাবে মনে রাখতে পারি যে জাইলেম আমাদের জল প্রবাহিত করে গাছের নিচ থেকে উপরে, বা জলের ডিস্ট্রিবিউশন করে। আর ফ্লোয়েম মানে কি? যেটা গাছে খাবার প্রোভাইড করে গাছকে, সেটা হলো আমাদের ফ্লোয়েম টিস্যু, ঠিক আছে, বা ফ্লোয়েম আমাদের প্যারেনকাইমা, পার্মানেন্ট টিস্যু বা টিস্যুস, আই থিঙ্ক মনে থাকবে। নেক্সট কোশ্চেন, 14 নম্বর, ঠিক আছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস আর exploited টু প্রিপেয়ার ভেরি থিন শিটস অফ সিলভার টু ডেকোরেট সুইটস, মানে যেই সিলভার দেখো না, এই মিষ্টি মিষ্টির উপরে যেই থিন একদম পরত মতন থাকে, সেই পরতটা কিসের সেটা এখানে জানতে চেয়েছে, ঠিক আছে। না না না, সেটা জানতে চাইনি, জানতে চেয়েছে যে একদম যেই থিন, থিন যেই পরত বা থিন যেই শিটে তৈরি করে, সেই প্রপার্টিটাকে আমাদের কি বলে? সেই প্রপার্টিটাকে আমাদের বলে কি? মিলিয়েবিলিটি আর লাস্টার। লাস্টার মানে চকচক, আর মিলিয়েবিলিটি মানে একদম থিন যেই শিট, থিন শিটে আমাদের পরিবর্তন করা যায় কোনো একটা মেটালকে, ঠিক আছে, সেটাই কি বলে? আমাদের মিলিয়েবিলিটি। আর ডাক্টিলিটি মানে কি? সেটাকে বাঁকানো যায় বা টেনে লম্বা করা যায়, আই থিঙ্ক মনে রাখবে। আর সোনোরাস মানে কি? শব্দ, টন টন করে শব্দ হয় সোনোরাসে, ঠিক আছে। এবার এগুলো হলো ফিজিক্যাল প্রপার্টি অফ মেটাল দিয়ে দিয়েছে। ডাক্টিলিটি মানে কি? এই তার লম্বা তারে প্রডিউস করা। তারপর আমাদের মিলিয়েবিলিটি মানে কি? এই পাতলা পাতলা শিটে তৈরি করা। আর লাস্টার মানে কি? চকচক করা। তারপর আছে আমাদের সলিডিটি, সলিডিটি মানে কি? আমাদের শক্তপোক্ত, সলিড, ঠিক আছে। তারপর আমাদের গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, মানে যেটা ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করতে পারে এই পার থেকে ওই পারে। তারপর 5 নম্বর প্রশ্ন, সরি 5 নম্বর নয়, 15 নম্বর, রাসলীলা সিম্বলাইজেস, রাসলীলা আমাদের কোন জিনিসটাকে সিম্বলাইজ করে? ঠিক আছে, ক্লাসিক্যাল ড্যান্স বেসড অন স্পিরিচুয়াল অ্যান্ড ইন্টারনাল লাভ অফ রাধা অ্যান্ড কৃষ্ণ। তা আমাদের রাসলীলা এই জিনিসটাকে ডিফাইন করে। এই রাসলীলাটা আমাদের কোন জায়গাকার সেটা এখানে জানতে চাইছে, সেটা হলো আমাদের মণিপুরি। সোজা প্রশ্ন, রাসলীলা কোথাকার? মণিপুরি, ঠিক আছে। ইট ইট ডিফাইন্স বা ইট ডিনোটস দ্য লাভ বিটুইন রাধা অ্যান্ড কৃষ্ণা। দেন আসে আমাদের, ঠিক আছে, এই পেজটা কমপ্লিট হলো। এখানে তো আরো দুটো কোশ্চেন ছিল, যে টাইপস অফ সিম্পল অ্যান্ড পার্মানেন্ট টিস্যু কি কি মনে করার চেষ্টা করো, আর সাথে ছিল ডাক্টিলিটি আর মিলিয়েবিলিটি, এই দুটোর ডিফাইন মানে এই দুটো সম্পর্কে মনে করার চেষ্টা করো। কিন্তু এখানে বেশি আমি তেমন ইম্পর্টেন্ট প্রশ্ন পাইনি, শুধুমাত্র এই যে জিডিপি জিএনপির এটা বাদে, ঠিক আছে। এটা কিন্তু কমেন্টে চেয়েছি, কমেন্টে উত্তর চাই এটা। তারপরে পরের পেজে চলে আসি, যে ঝাভেরি সিস্টার্স, ঝাভেরি সিস্টার্স ইজ দ্য এক্সপোনেন্ট অফ, মানে কোন ড্যান্সের সাথে এই ঝাভেরি সিস্টার্সরা যুক্ত। তারপরে হুইচ ড্যান্স ইজ ইন্ট্রোভার্ট টাইপ অফ ড্যান্স, মানে কোন ড্যান্সের যেই যারা এক্সপোনেন্ট, তারা যেই সামনে ব্যক্তিরা বসে থাকে বা অডিয়েন্সরা বসে থাকে তাদের সাথে আই কন্ট্যাক্ট করে না, ইন্ট্রোভার্ট টাইপ অফ ড্যান্স কোনটা? তারপরে আসে আমাদের অষ্টাপদী, অষ্টাপদী রিলেটেড টু হুইচ ড্যান্স, এই অষ্টপদী টানটা আমাদের কোন ড্যান্সের সাথে রিলেটেড? তারপরে জাগই ও চোলম, জাগই ও চোলম বা জাগই অ্যান্ড চোলম কোন ড্যান্সের সাথে রিলেটেড? খুব সোজা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তার পাশে আমাদের বিহুলা, বিহুলা নাকি বেহুলা, ঠিক আছে, একদিন স্যার এটাকে বলতো, উচ্চারণ করতো বিহুলা বিহুলা, কিন্তু এটা কিন্তু বিহুলা না, এটা আমাদের অরিজিনালি উচ্চারণ হলো বেহুলা, ঠিক আছে। বেহুলা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্নেক স্নেক ড্যান্স, মানে স্নেক ড্যান্স তো না, স্নেক ফেস্টিভ্যাল, সবাই থিঙ্ক জানে ওয়েস্ট বেঙ্গল, এটা বলার দরকার পড়ে না। এটা আমাদের কোন জায়গায় দেখা যায় বেহুলা ফেস্টিভ্যালটা বা বিহুলা ফেস্টিভ্যালটা। তারপরে কিরান, কিরান দেশাই বুকস, মানে কিরান দেশাইয়ের যে বইগুলো রয়েছে সেগুলো মনে করার চেষ্টা করো। একটা সব থেকে ফেমাস হলো আই থেকে শুরু হয়, ইন ইন থেকে শুরু হবে, মনে করার চেষ্টা করো। তারপরে দ্য কাস্টাডি, কাস্টাডি দ্য কাস্টাডি, এই বইটা কার দ্বারা রিটেন?
ঠিক আছে। তো কাস্টাডি ইজ দ্য রিটেন বাই, কাস্টাডি বুক ইজ দ্য রিটেন বাই কার দ্বারা? ঠিক আছে। তারপর আসছে আমরা মণিপুর। মণিপুরে আমাদের কি সংকীর্তন, যেটা আমাদের রিচুয়াল ড্যান্স অফ মিউজিক ফর্ম, এই সংকীর্তন মানে মিউজিক ফর্মের ড্যান্সগুলো মনে রাখতে পারো। ঠিক আছে। তারপর আসলে আমাদের ঠাংটা হলো এই মণিপুরের আমাদের মার্শাল ড্যান্স, এবং এটা ওয়ান কাইন্ড অফ ইন্ট্রোভার্ট টাইপ অফ ড্যান্স, কারণ আই কন্ট্যাক্ট করে না অডিয়েন্সের সাথে। তারপর আসে আমাদের কি বৈষ্ণবাইট, মানে এটা একটা বৈষ্ণবাইট ফর্ম অফ ড্যান্স, মানে বিষ্ণুকে ফলো করে। তারপরে আমাদের কি আষ্টাপাদি, যেটা আমি জিজ্ঞেস করেছিলাম, আষ্টাপাদি এটা আমাদের কোন ড্যান্সের সাথে রিলেটেড? মণিপুরীর সাথে। ঠিক আছে। জয়দেবের গীত গোবিন্দ আষ্টাপাদি। তারপরে গীত গোবিন্দ কার লেখা, এটাও যদি জিজ্ঞেস করে জয়দেবের, মনে রাখতে হবে। তারপর আসি এক্সপোনেন্ট মানে এই ড্যান্সগুলো কারা কারা পারফর্ম করে। মণিপুরি ড্যান্সটা ঝাবেরি সিস্টার্স, ভীমবাবতী দেবী, নির্মলা মেহতা, রাজকুমার সিংজিৎ সিং। ঠিক আছে। তারপর আসে আমাদের গুরু বিপিন সিং, এনাকে হাঞ্জাবা টাইটেল দেওয়া হয়েছিল কার দ্বারা? এ তো দেওয়াই আছে এখানে। হাঞ্জাবা টাইটেল দেওয়া হয়েছিল মণিপুরের যে কিং তার দ্বারা। দ্য টু মেইন ডিভিশন অফ মণিপুরি ড্যান্সের দুটো মেইন ডিভিশন হলো জাগোই আর চোলম। জাগোই মানে কি? নোন অ্যাজ দ্য মণিপুর রাসলীলা, জাগোই নামে পরিচিত। এবং চোলম মানে কি আমাদের? এটা হলো আমাদের ম্যাসকুলিন অ্যাসপেক্ট। এই মণিপুরি ড্যান্সের ম্যাসকুলিন অ্যাসপেক্ট কি আমাদের? এই চোলম। ঠিক আছে। এবং এটাই ফাগুন চোলম, এই ফাগুন পুংচোলম, নট ফাগুন চোলম, এটস পুংচোলম। পুংচোলম এই জিনিসটা মানে কি আমাদের? পারফর্ম বাই মেইটেই ট্রাইবস। যদি জিজ্ঞেস করা হয় পুংচোলম কাদের দ্বারা পারফর্ম করা হয়, এটা হলো আমাদের মেইটেই ট্রাইবসের দ্বারা। ঠিক আছে। বা আমি যতদূর কোশ্চেনগুলো দেখেছি পরীক্ষায় আসতে, শুধু এটুকুই জিজ্ঞেস করে জাগোই আর চোলম কিসের সাথে রিলেটেড, বা এখানে কোনটা ম্যাসকুলিন অ্যাসপেক্ট, বা জাগোই চোলম কোন ড্যান্সের সাথে রিলেটেড, এরকম ভাবে কোশ্চেনগুলো দিয়ে দেয়। ঠিক আছে। তাহলে জাগোই আর চোলম পেলে আমাদের মারতে হবে কি? মণিপুরি, মনে থাকে যান। তারপর আসছে আমাদের লাডা লাডি। ঠিক আছে। লাডা লাডি ইজ দ্য ফক ড্যান্স অফ দ্য ড্যাশ। ঠিক আছে। আর কিছু নিজের কিছু পড়ার দরকারই নেই, আমাদের লাডা লাডি কোন জায়গার ফক ড্যান্স বা কারা পারফর্ম করে সেটা আমাদের এখান থেকে চেয়েছে। আদার ড্যান্স অ্যারাউন্ড দ্য কাপলস, মানে কারা পারফর্ম করে লাডা লাডি ড্যান্সটা সেটা চেয়েছে। সেটা হলো ভিল ট্রাইব। কারা পারফর্ম করে? ভিল ট্রাইব। মনে রাখা দরকার, খুব ভালো একটা প্রশ্ন। এবং এই যে ভিল ট্রাইবদের দ্বারা পারফর্ম করা আরো কয়েকটা ড্যান্স এখানে দেওয়া আছে। ঘুমার ড্যান্স, কালবেলিয়া ড্যান্স। ঠিক আছে। কালবেলিয়ারা যদিও স্নেক চার্মাররা পারফর্ম করে। ঠিক আছে। স্নেক চার্মার বা আমরা যারা দেখো না সাপুরে, তাদেরকে বলা হয় স্নেক চার্মার, তারা এই ড্যান্সটা পারফর্ম করে। এবং কালবেলিয়ার একজন বিখ্যাত একটা এক্সপোনেন্ট আছে, সেটার নাম জি দিয়ে শুরু, সেটা কমেন্ট করতে পারো সবাই। ঠিক আছে। ওই নামে একটা ফুলও আছে। ঠিক আছে। তারপরে আসছে আমাদের দ্য ড্যাশ ফেস্টিভ্যাল ইন হুইচ সার্পেন্ট গডেস মনসা। ঠিক আছে। আমাদের মনসা ঠাকুর, মনসা ইজ ওয়ার্শিপড ইজ সেলিব্রেটেড সাম পার্টস অফ বেঙ্গল, বিহার অ্যান্ড ঝাড়খণ্ড। জিজ্ঞেস করেছিলাম বিহুলা কোন জায়গায় পারফর্ম করা হয়? ঝাড়খণ্ড, বিহার আর বেঙ্গলে। ঠিক আছে। ইন ইন্ডিয়া, তাহলে এটাকে কোথায় পারফর্ম করা হয়? আমাদের বিহুলা ড্যান্সটাকে পারফর্ম করা হয় ঝাড়খণ্ড, বিহার আর ইন্ডিয়াতে। সোজা প্রশ্ন। আমাদের ঝাড়খণ্ড, বিহার যারা উড়িষ্যায় থাকে তাদের জন্য, আর আমাদের বেঙ্গলও আছে। ঠিক আছে। সাথে বেঙ্গল লিখেছে এখানে? হ্যাঁ, লিখেছে। তারপরে দ্য ফিস্টিং অ্যান্ড দ্য ভিলেজেস বাই সি, এবং সাথে এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, দ্য ইনহেরিটেন্স অফ ল। এই বইটা কার দ্বারা লেখা, বা এই বইগুলো কার দ্বারা লেখা? এই বইগুলো লেখা হলো কিরান দেসাইয়ের দ্বারা। ঠিক আছে। আই থিঙ্ক মনে থাকবে। Which of the following is the fictional towns is mentioned in the English novel In Custody? ইংলিশ নোভেল কাস্টাডিতে যে ফিকশনাল যে টাউনটা মেনশন করা হয়েছিল, সেটা রিটেন বাই অনিতা দেশাইয়ের দ্বারা লেখা। সেটা আমাদের কোন জায়গায়? এটা হলো মিরপুর। মনে রাখতে হবে। নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন, বাট চলে আসতে পারে, চলে আসলে পরে তখন চাপ হয়ে যাবে, সো দেখে রাখো। এবার লাস্ট পেজের এক্সট্রাকশন, যে সেন্সাস অফ 2011 যে সেন্সাস, সেটার ডেন্সিটি কত ছিল আমাদের, এবং হাইয়েস্ট ডেন্সিটি সব থেকে কোথায়, হাইয়েস্ট ডেন্সিটি, এবং সব থেকে লোয়েস্ট ডেন্সিটি কোথায়। সাথেই যে 2011 যে সেন্সাস, তার মধ্যে কোন ইউটিতে আমাদের হাইয়েস্ট ডেন্সিটি, এবং কোন ইউটির মধ্যে কোন ইউটির হাইয়েস্ট ডেন্সিটি এবং কোন ইউটির সব থেকে লোয়েস্ট ডেন্সিটি, সেটা চেয়েছে। ঠিক আছে। এটা হাইয়েস্ট আর এটা আমাদের লোয়েস্ট, এই সিম্বলটা বোঝাচ্ছে। তারপরে 2001-এর ডেন্সিটি কত সেটাও বলতে হবে, কমেন্ট করতে হবে, বা মাথায় রিকল করার চেষ্টা করো 2001 সালে আমাদের ডেন্সিটি কত ছিল। তারপরে মিড ডে মিল যে স্কিম, সেটা আমাদের কত সাল বা কোন ইয়ারে তৈরি হয়, মানে শুরু হয়? 1901 দিয়ে দিলাম, সাথে এখানে কি হবে? 1 2 3 4 5 কি হবে বলো? তারপরে আমাদের অপারেশন ব্ল্যাকবোর্ড, এটা আমাদের কত সালে শুরু হয় সেটাও তোমাদের কমেন্ট করতে হবে। কমেন্ট তো না, নিজে রিকল করার চেষ্টা করো। চলো তাহলে ডিসকাশনটা এবার দেখে নি কি বলছে 19 নম্বর কোশ্চেনটাতে। When the analysis of population density is done by the calculating it through net cultivated area, important একটা পয়েন্ট, net cultivated area, then the measure of its termed,
তাহলে এটাই কি বলা হয়, এটাকে বলা হয় কি আমাদের ফিজিওলজিক্যাল ডেনসিটি। ফিজিওলজিক্যালি তো হবে, নেট যে কাল্টিভেটেড এরিয়া এটার বেসে যদি করা হয় তাহলে এটাকে বলা হয় কি আমাদের ফিজিওলজিক্যাল ডেনসিটি, মনে রাখতে হবে। তারপর আসছে মানে 2011-তে, তখন আমাদের ডেনসিটি কত ছিল, 382 আমাদের মানে 382 পার স্কোয়ার কিলোমিটারের ডেনসিটি ছিল। তারপরে হাইয়েস্ট হলো আমাদের বিহারে ছিল 1106, লোয়েস্ট কোথায় ছিল আমাদের অরুণাচল প্রদেশ, সেকেন্ড হাইয়েস্ট হলো ওয়েস্ট বেঙ্গল, আর যদি ইউটির মধ্যে হাইয়েস্ট জিজ্ঞেস করা হয় সেটা হলো দিল্লি। এটাও ওই নাম্বারটাও মনে রাখতে হবে, ঠিক আছে, এই নাম্বারটাও পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় 11,320, আমি একবার দেখেছিলাম 11,370 মতন ছিল, ঠিক আছে। তারপরে আসলে আমাদের আন্দামান নিকোবর, আন্দামান নিকোবর হলো লোয়েস্ট, মনে রাখতে হবে। তারপরে এবং চায়ে জিজ্ঞেস করে যে 2001 সালে পপুলেশন ডেন্সিটি কত ছিল, সেটা হলো 324, তাহলে সেটা আমাদের বেড়ে 2011 সালে কত হয়েছিল, 1 সাল থেকে 11 সাল অব্দি 382, ঠিক আছে, আই থিঙ্ক মনে থাকবে। তারপরে সে নেক্সট পয়েন্টে, হুম, যে কোনটা এখানে পারফেক্টলি ম্যাচ করছে একবার আমি ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে একের সাথে বি, একে আমাদের কি আছে, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় স্কিম, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় স্কিম, তার একের সাথে বি মানে 2004 হবে, এটা দেখে রাখো ভালো করে। এবং মিড ডে মিল স্কিম অসম্ভব ইম্পর্টেন্ট, মিড ডে মিল স্কিম যেটা দুয়ে রয়েছে, দুয়ের সাথে হবে আমাদের ডি, 1995, তখন আমি এটা কিন্তু বলেছিলাম, 1 2 3 4 5-এর মধ্যে কোনটা হবে। তারপর আমাদের 3 নম্বর, 3 নম্বর হল দ্য ন্যাশনাল অ্যাক্রিডেশন, দ্য ন্যাশনাল অ্যাক্রিডেশন অ্যাসেসমেন্ট কাউন্সিল, দ্য ন্যাশনাল অ্যাক্রিডেশন অ্যাসেসমেন্ট কাউন্সিল, এটা আমাদের কত সালে গ্রহণ করা হয়, এটা হলো আমাদের 3-এর এ, দ্যাট ইজ 1994, ঠিক আছে। এবং লাস্টে আমাদের থাকছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনোলজিক্যাল এডুকেশন, এটা আমাদের কত সালে গ্রহণ করা হয়, এটা হলো আমাদের 1945 সালে, ঠিক আছে। কোনোটা পড়ো কি না পড়ো, এই 2 নম্বরটা তো ছাড়োই না, ঠিক আছে, এটা বারবার জিজ্ঞেস করা হয় পরীক্ষাতে। এবং আমাদের মিড ডে মিল স্কিম, এটা আমাদের কোন আন্ডারে, কিসের আন্ডারে পড়ে, পিএম পোষণ এর আন্ডারে পড়ছে, ঠিক আছে, মিড ডে মিল স্কিম। তারপরে আসে আমাদের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় স্কিম, এটা আমাদের কিসের আন্ডারে পড়ছে, মানে কাদের জন্য এই জিনিসটাকে ডেভেলপ করা হয়েছে, এটা হলো এসসি এসটি যেই সব গার্লসরা রয়েছে, ফিমেলসরা, এসসি এসটি গার্লস, তাদের জন্য এটাকে আমাদের ফর্ম করা হয়েছে, আমাদের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় স্কিম, আই থিঙ্ক মনে থাকবে। আর এখানে আমি আরো একটা কোশ্চেন আই থিঙ্ক করেছিলাম, যে অপারেশন ব্ল্যাকবোর্ড, আমি এটা আহ এটা আমি বলছি না, এটা কমেন্টে জানতে চাইছি, কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি, 1 9 9, এবার এরপরে কথা হবে 1 2 3 4 5 6 7 8, বা এখানে কি হবে সেটা তোমাদের কমেন্ট করতে হবে, ঠিক আছে। চলো, বা আমি তাও বললামই না, 1 9 9 বাদ দাও, এটা বাদ দাও, তোমরা সার্চ করে সেটা আমাকে কমেন্ট করে বলবে, তাহলে একবার রিকল হবে জিনিসটা ভালো এবং মনে থাকবে ভালো, ঠিক আছে। সো চলো, থ্যাংক ইউ, আজকের মতন আজকের ক্লাসে অবধি ছিল, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে।